তারাও আশা করি আমার কাছে নতুন বেশি কিছু আজকে শুনবেন না। তো বুঝে আপনারা সম্মান করে আমাকে বলার সুযোগ দিয়েছেন, সেই জন্য আগেই কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুকরিয়া প্রকাশ করছি। এখন স্বাধীনতা দিবস এবং মহান জাতীয় দিবস সম্পর্কে সবাই যা বলে সেগুলো তো আপনারা জানেন, এবং আমরা এখানে কেউই আর শিশু নই। দু একটা শিশু থাকতে পারে এখানে, কাজে আমি পুরনো কথার পুনরাবৃত্তি নাই বা করি। যে আমাদের দেশের স্বাধীনতা নিয়ে এই যে বয়ান আছে, এইগুলোর মধ্যে কিছু সত্য আছে, কিছু অসত্য আছে। আমাদের এই অন্তরের মধ্যে সেই উদারতা থাকা দরকার, সত্য থেকে অসত্যকে আলাদা করা। ইংরেজিতে এটাকে বলে অ্যানালিসিস। অ্যানালিসিস একটা গ্রিক কথা, যেটার ইংরেজি অনুবাদ হচ্ছে ডিভিশন। বাংলায় আমরা আরো কঠিন কথা দিয়ে অনুবাদ করেছি, বিশ্লেষণ। বিশ্লেষণের ভিতরে একটা শব্দ আছে স্ল্যাশ। স্ল্যাশ মানে ইংরেজিতে যেটা আমরা স্ল্যাশ বলি, ফরওয়ার্ড স্ল্যাশ, ব্যাকওয়ার্ড স্ল্যাশ, ওই একই জিনিসই। এটা কিন্তু এই সংস্কৃত শব্দ ইংরেজিতে গিয়েছে, মানে হচ্ছে কোনো জিনিসকে ভাগ করা। যেমন পানিকে বিশ্লেষণ করলে অক্সিজেন, হাইড্রোজেন বের হয় আলাদা আলাদা টিউবে, অন্যান্য গ্যাস আলাদা করা যায়। পানিকে যে হাইড্রোজেন বলা হয়, হাইড্রোজেন মানে হচ্ছে যা পানি তৈরি করে, হাইড্রো মানে পানি। তা আমিও কথার মধ্যে কিছুটা বিশ্লেষণ করবো, তাতে আপনারা কেউ খুব মনে আমার সাথে আঘাতও পেতে পারেন আমার কথায়, কিন্তু আমি বলছি যে আমরা আলোচনা করব, আমার সাথে আপনারা একমত হবেন সেই আশায় নয়, বরঞ্চ আমাদের লক্ষ্য হওয়া উচিত দ্বিমত করা। উদাহরণ দিই, যেমন বাংলাদেশকে বলা হয় প্রজাতন্ত্র, সংবিধানের নাম রাখা হয়েছে গণপ্রজাতন্ত্রী। অনেকে জিজ্ঞাসা করেন গণ এবং প্রজাতন্ত্র দুটো কথাকে একসাথে মিলিয়ে বাংলা একটা শব্দ তৈরি করেছে, গণপ্রজাতন্ত্রী। ইংরেজিতে অনুবাদ আপনি সরাসরি করেন, এটা হবে পিপলস রিপাবলিকান, কিন্তু ইংরেজি নামে আছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। লক্ষ্য করেন, ইংরেজি আপনারা তো ইংরেজিতেই পড়ান, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি। দু একটা ইংরেজি কথা বললে আশা করি আপত্তি করবেন। স্বাধীনতা দিবস ইংরেজি বলা যায় কিনা সেটাও একটা প্রশ্ন। আপনাদের ইউজিসি যদি না বলতো কি আপনারা আলোচনা করতেন না? অবশ্যই করতেন। তো সেই সুযোগে আমি বলছি যে ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি, এখানে এর বাইরেও আরো কিছু পড়ার বিষয় থাকতে পারে, আমি সেই দিক থেকে বলছি। গণপ্রজাতন্ত্রী কথাটার মধ্যে দেখা যায় অনেকে বলে একবার গণ আবার প্রজাতন্ত্র কেন? প্রজা কি? এখন যে সংবিধান সংস্কার কমিশন রিপোর্ট প্রকাশ করেছে, সেটা আপনারা কেউ কেউ দেখেছেন, সংক্ষিপ্ত সারটা প্রকাশিত হয়েছে, মূলটা এখনো হয়নি। তাদের একটা প্রস্তাব হচ্ছে বাংলাদেশকে আর প্রজাতন্ত্র বলা যাবে না। ওনারা হয়তো এখন রেকর্ড করছেন, তো কি বলতে হবে? নাগরিকতন্ত্র বলতে হবে। এইটাই তারা প্রমাণ করছেন যে তারা প্রজাতন্ত্র শব্দটার অর্থ ঠিক বোঝেননি। তারা মনে করছেন যে আমাদের বহু জ্ঞানী অধ্যাপক বলেন যে আমরা কার প্রজা, আমাদের এখানে রাজা আছে নাকি, আমাদের প্রজা বলা হবে কেন? অর্থাৎ তারা বাংলা ভাষার যে প্রচলিত শব্দ প্রজা, তার অর্থ তারা একমত হচ্ছেন না। প্রজা মানে শুধু রাজার অধীন নয়, প্রজা মানে যে আইনের অধীন, এই জিনিসটা বুঝতে হবে। ইংরেজিতে বলে সাবজেক্ট। আমরা যখন জমিদারের অধীন থাকি তখনও প্রজা, আবার যখন রাষ্ট্রের অধীন থাকি তখনও প্রজা। সেই রাষ্ট্রের মালিক যদি আমি হই, আমি একদিকে যেমন আমি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, প্রত্যেক নাগরিকের রাষ্ট্রের ট্রাস্টি, সেই দিক থেকে আমি এর সার্বভৌমত্ব বা মালিকানার অংশীদার। কিন্তু যখন আমি ব্যক্তি হিসেবে রাষ্ট্রের মধ্যে বাস করবো, আমাকে ট্যাক্স দিতে হবে, অন্যের বাড়ির উপরে আমি ময়লা আবর্জনা ফেলতে পারবো না, রাস্তায় আমাকে বাম দিকে চলতে হবে। সেরকম কিছু কিছু আইন আছে, আমরা খেলার নিয়ম বলতে পারি, সেটা মেনে না চললে আমি কিন্তু খেলোয়াড় হতে পারবো না। তাহলে একদিকে আমি রাষ্ট্রের মালিক, অন্যদিকে আবার রাষ্ট্রে আমি অধীনস্থ চলি, আইন মেনে চলবো বলে আমি অঙ্গীকার করেছি, সেই রকম আমি প্রজা। তো বাংলাদেশ যে প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত হলো, তার আগে আমরা একটা বিশেষণ দিয়েছি গণপ্রজাতন্ত্র। যেমন চীনে দুইটা প্রজাতন্ত্র হয়েছে আপনারা জানেন, এক চীন নীতির বাইরে গিয়ে। একটা নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না, আমি চীনা ভাষা জানি না, ইংরেজিতেই বলছি। আর একটা নাম শুধু রিপাবলিক অফ চায়না, যেটা নাম তাইওয়ান, যেটা আগে বলা হতো ফরমোজা দ্বীপ। এখন বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক খারাপ হলো কখন থেকে? যখন বাংলাদেশের কোন এক সরকার তাইওয়ানকে বাংলাদেশে তার ব্যবসার অফিস খুলতে অনুমতি দিল। গণপ্রজাতন্ত্রী চীনের লক্ষ্য হচ্ছে সকল চীন এক চীন, মানে তাইওয়ানের স্বাধীনতা তারা স্বীকার করেন না, আপাতত আছে, কিন্তু আমরা তাকে এক করতে চাই। কিন্তু দুইটার মধ্যে নামের পার্থক্য, দুটোই কিন্তু রিপাবলিক। চীন কবে রিপাবলিক হলো? চীনে 4000 বছর রাজতন্ত্র ছিল। 1911 সনে চীনে একটা বিপ্লব হয়, ওইটার নাম প্রজাতান্ত্রিক বিপ্লব।
সুন ইয়াত সেন, ইংরেজিতে সান ইয়াত সেন বলে, প্রথম প্রেসিডেন্ট হলেন। 2-1 বছরের মধ্যে তাকে উৎখাত করা হলো, নানা রকমের লোকজন ক্ষমতা দখল করলো। তার নামে যে পার্টি হলো, যে গুমিংডাং বলে, আগে কুমিংটাং বলতো, সেই পার্টিরই একটি অংশ চিয়াং কাইশেক বা গিয়াং কাইশেক যাই বলেন, সেই ভদ্রলোক এর প্রেসিডেন্ট হলেন 1948 সন পর্যন্ত। সেইটাই ছিল, আমি অনেক লম্বা গল্পকে ছোট করে বলছি। তখন চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যে বিপ্লব হলো, সেটার নেতা হলেন মাও জেদং। তখন আমরা জানতাম তার নাম মাও সেতুং ছিল। এটা হলো চীনা ভাষাকে বিদেশের উচ্চারণ করতে গিয়ে যেভাবে লেখে, আমরা সেভাবেই অনুসরণ করি। তো সেই মাও সেতুং এর যে রাষ্ট্র, যেটাকে আমরা এখন বাংলায় বলি গণচীন, পুরো নাম কি? গণপ্রজাতন্ত্রী চীন, পিপলস রিপাবলিক অফ চায়না। এটা 1949 সনে তিনি পেকিং থেকে ঘোষণা করলেন। আর চিয়াং কাইশেক যুদ্ধে পরাজিত হয়ে তিনি ফরমোজা দ্বীপে চলে গেলেন। সেখানে তিনি তাইপেকে রাজধানী করে একটা ঘোষণা করলেন, এটা রিপাবলিক অফ চায়না। সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করলো, ফলে সেটা এখনো আছে। ভবিষ্যৎ আপনারা জানবেন কি হয়, আমি বলতে পারবো না। তো বাংলাদেশ যে গণপ্রজাতন্ত্রীর নাম নিল, এটা চীনকে অনুসরণ করে নিল। কিন্তু চীনে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, ভালো মন্দের বিচার আমি করছি না, বাংলাদেশ সেটা নিল না। যদি বা মুখে সে বলল। আপনারা জানান 1971 সনের 25শে মার্চ থেকে 26শে মার্চ, এই রাত, যেটাকে আমরা কালো রাত বলি, আমি কালোর প্রতি এত বিদ্বেষ প্রকাশ করতে চাই না। এই রাত লাল রাত। আমরা কালো, যে কালো জিনিসটা আমাদের কাছে মন্দের প্রতীক, অশুভের প্রতীক, সেটার মধ্যে একটা পক্ষপাত আছে। আপনারা লক্ষ্য করবেন, আমরা সবকিছুকে কালো যদি মন্দ, তবে চুল পাকিলে কান্দে কেন? কোরআন তো কালো হরফে লেখা হয়, কিন্তু কালো রাত বলি কেন আমরা? কালো বাজার বলে কেন? কালো হাত ভেঙে দেয় বলে কেন? এটা আমাদের দুঃখ প্রকাশ করার জন্য, মানে আমাদের দিক থেকে সেটা অনুমোদন করছি না বলেই বলছি। তো সেই রাত থেকে আজ হলো 55 বছর পার হলো। 54 বছর শেষ হয়েছে, 55 বছরে এটা বলতেন বার্ষিকীতে আমরা আসছি। তো সেই পাকিস্তান, যেটা থেকে ভেঙে যুদ্ধ করে আমরা বের হলাম, সেটাও নিজেকে প্রজাতন্ত্র বলতো, কিন্তু তার নামের আগে একটা শব্দ ছিল ইসলামী প্রজাতন্ত্র। তো বাংলাদেশ হওয়ার পর আমরা যেটা ঘোষণা দিলাম, আমাদের এটা ইসলামী বা অনইসলামী সেই শব্দ ব্যবহার করব না, আমরা বলবো এটা মানুষের প্রজাতন্ত্র। সেই মানুষ কারা? দেশের সকল মানুষ ব্যতিক্রমহীন ভাবে, তাই এটার নাম হলো গণপ্রজাতন্ত্র। এখানে আমাদের চোখের সামনে উদাহরণ ছিল কি? চীন একটা উদাহরণ ছিল, আরো বহু উদাহরণ আছে, আমি একটাই বলছি। আরবিতে প্রজাতন্ত্রকে বলে জমহুরিয়াত। আমরা সবাই একত্রিত থাকি। এই রিপাবলিক কথাটা কিন্তু ইংরেজি কথা নয়, এটা হলো ল্যাটিন কথা। এটা কোথা থেকে আসলো? এটা গ্রিক থেকে অনুবাদ করলো। গ্রিকে বলে পলিতেইয়া। প্ল্যাটোর যে বিখ্যাত বই আপনারা পাঠ করেন, যেটাকে রিপাবলিক রিপাবলিক বলে বাংলা, এটার অনুবাদ কিন্তু কেউ প্রজাতন্ত্র করে নাই। দেখবেন পশ্চিমবঙ্গ অনুবাদ করেছে গণরাজ্য। পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পরিষদের যে অনুবাদ, সেটার নাম গণরাজ্য। বেশ কয়েকটি সংস্করণ চলছে। বাংলাদেশে যারা অনুবাদ করেছেন, সর্দার ফজলুল করিম সহ, তারা কিন্তু নাম দিয়েছেন প্ল্যাটোর রিপাবলিক। অর্থাৎ রিপাবলিক কথাটা অক্সিজেন বা হাইড্রোজেনের মতো বাংলা ভাষায় আমরা গ্রহণ করেছি, তাতে কোনো আপত্তি দেখি না। কিন্তু বাংলা যেহেতু একটা পুরনো ভাষা, বাংলা খুব একটা প্রাচীন নয় সংস্কৃতের মতো, কিন্তু পৃথিবীর মাপে 1000 বছরের পুরনো ভাষা, তো কাজেও একেবারে তো অর্বাচীন নয়। এখানে প্রজাতন্ত্র কথাটা আমরা তৈরি করে নিয়েছি। গ্রিক থেকে কি করে ইংরেজিতে রিপাবলিকটা আসলো সেটা একটু বলি। গ্রিক ভাষায় বইটার নাম পলিতেইয়া। পলিতেইয়া মানে হচ্ছে অ্যাবাউট পলিটি, অক্ষরে বলে পলিটি সংক্রান্ত। পলিটি মানে হচ্ছে রাষ্ট্র, কিন্তু গ্রিসে পলিটি মানে শুধু রাষ্ট্র নয়, একটা শহরকেও বোঝাতো, নগর। এই জন্য আমরা ইংরেজিতে অনুবাদ করার সময় আমরা হচ্ছে কিউইস, ইংরেজিতে সিভিস বলে এটাকে, গ্রিক ল্যাটিন উচ্চারণ হবে কিউইস। সেখান থেকে আমাদের সিটি শব্দটা আসছে ওই শব্দ থেকেই, এবং তার থেকে আসছে সিটিজেন কথাটা। লক্ষ্য করার বিষয়, আজকে বাংলাদেশে আমাদের বন্ধুরা যারা বলছেন আমাদেরকে প্রজাতন্ত্র না বলে নাগরিকতন্ত্র বলতে হবে, তাদেরকে সবিনয়কে এটা জিজ্ঞাসা করার অধিকার আমাদের নেই। আমি প্রজাতন্ত্র মানে কি? আপনার প্রস্তাব দেওয়ার অধিকার আছে, আমারও অধিকার থাকা উচিত সমালোচনা করার, সেটাই বলছি। তো আমাদেরকে জিজ্ঞাসা করা উচিত না আমাদের দেশে সবাইকে নগরে থাকে? আমাদের এখন তো 70-80 জনের বেশি লোক গ্রামেই থাকে, কিন্তু গ্রামের লোককে নাগরিক বলতে আপনার আপত্তি হচ্ছে না? যদি নাগরিকতন্ত্র হয়, তাকে সিটিজেন বলছেন। তাহলে যদিও আমরা জমিদারের প্রজা নই, আমরা ব্রিটিশের প্রজা নই, আমরা নিজেরা নিজেদেরই প্রজা, অর্থাৎ আমাদের সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। সেই কথা বলে আমরা সবাই প্রজা আমাদেরই প্রজার প্রজারত্বে।
এটাই হচ্ছে প্রজাতন্ত্রের মূল কথা। গ্রিকরা বলছেন রাষ্ট্রের মধ্যে যে থাকে সেই রাষ্ট্রের সাবজেক্ট। এটা যখন লেটিনে গেল তখন তারা নাম দিল কি রিপাবলিক। রিপাবলিক কথাটা এলো কিভাবে? দুটো শব্দের সমন্বয়, একটা হচ্ছে রেস আর একটা হলো পুবলিক। তো রেস মানে হচ্ছে জিনিস, মাল, সামগ্রী, আমরা বলে মাল সামানা, থিংস। তো রেস পুবলিকা মানে পাবলিকের জিনিস। আমরা বলি না দশের মাল, দশের জিনিস, এই হচ্ছে রিপাবলিক শব্দের অর্থ। ইংরেজি যখন দুটাকে আমরা সংক্ষিপ্ত করি রেস পুবলিকা, রিপাবলিকা হয়ে গেছে, এসটা পড়ে যায়। তো এই জন্য বললাম আমরা যে রাষ্ট্রটা গঠন করি যেটাকে রিপাবলিক হয়েছে, এটি আমাদের জিজ্ঞাসার বিষয়। তাহলে স্বাধীনতার তাৎপর্য হবে। আমি শুধু নতুন কথা মনে হতে পারে আপনাদের, কিন্তু আসলে নতুন কথা নয়, কেউ না কেউ বলেছে পৃথিবীতে, সেটা মনে করিয়ে দিচ্ছি। এই যে 1971-এ পাকিস্তানরা যখন আমাদের আক্রমণ করলো, আমরা 15 দিন লাগলো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করতে। আমরা জানি রেডিওতে ঘোষণা এসেছে, সামরিক বাহিনীর নেতারা বিদ্রোহ করেছেন, এগুলো সবই বাস্তব কথা। পাকিস্তানে যখন আক্রমণ হয়েছে রাজারবাগ পুলিশ ফাঁড়িতে, পুলিশরা প্রাণ দিতে দিতে লড়াইও করেছে। যখন ইপিআর ঘাটিতে আক্রমণ করেছে, পিলখানায় লড়াই করেছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করেছে, সেই কাহিনী আপনারা জানেন। আমাদের বস্তিগুলোর উপর তারা আক্রমণ করেছে। তখন মানুষ যে যার হাতে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করেছে, কিন্তু তাদের সময় ছিল না একটা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার। শুধু বলেছে আমরা স্বাধীনতা ঘোষণা করলাম। চট্টগ্রাম থেকে যে ঘোষণা এসেছে আপনারা কাহিনী জানেন। কিন্তু 15 দিন পরে 10 এপ্রিল কলকাতার কাছে বাংলাদেশের বর্ডার চুয়াডাঙ্গা মেহেরপুরের ওখানে এসে একটা গ্রামে দাঁড়িয়ে বৈদ্যনাথ তলা থেকে একটা ঘোষণাপত্র পাঠ করা হলো। সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা সংবিধানের সাথে এখন যে সংবিধান স্থগিত না চালু আমি এটি বলতে পারবো না, সেই সংবিধানে পরিশিষ্ট আকারে আছে। সেটি কি লেখা আছে? পাকিস্তানিরা যেহেতু আমাদের উপর আক্রমণ করেছে তাই আমরা স্বাধীনতা ঘোষণা করলাম। 7-8 বার যেহেতু আছে। প্রথমে বলছে কি আমাদের এখানে একটা নির্বাচন হয়েছিল 70 সনে, সেই নির্বাচনে আমাদের দেশের একটি রাজনৈতিক দল এতগুলি ভোট পেয়ে জিতেছিল, কিন্তু তারা সংসদের অধিবেশন ডেকে তারা এটা স্থগিত করলো এবং তারা বেইমানি করে আমাদের জনগণের উপর 25শে মার্চের রাত্রে আক্রমণ করলো, সেই জন্য আমরা স্বাধীনতা ঘোষণা করছি। এর মধ্যে আর ব্রিটিশের কোনো উল্লেখ নাই, এর মধ্যে সিরাজউদ্দৌলার উল্লেখ নাই, এর মধ্যে পুরো কাহিনীর কোনো উল্লেখ নাই। আপনারা লক্ষ্য করেন, শুধুমাত্র পাকিস্তান রাষ্ট্রের কাঠামোর ভেতরে যে নির্বাচন হয়েছিল, সর্বপ্রথম সাধারণ নির্বাচন 1970 সনের ডিসেম্বর এবং 71 সনের জানুয়ারি পর্যন্ত নানা সময় নির্বাচন হয়েছে, সেইগুলিতে আমরা জেতার পরেও আমরা ক্ষমতায় বসতে পারছি না এবং আমাদের সাথে বেইমানি করে সংসদের অধিবেশন যেন সেটা বাতিল করা হলো। সুতরাং আমরা স্বাধীনতা ঘোষণা করলাম। 25শে মার্চে আমাদের আক্রমণ করা হলো। এই কথাগুলোকে দিয়ে আমি যে কথাগুলো সংক্ষেপে বললাম, এগুলো 6টা প্যারাগ্রাফে ভাগ করা হয়েছে। দ্বিতীয় কথা হলো এখন কি করবো আমরা? আমরা তো পাকিস্তান থেকে আলাদা হলাম, আমাদের দেশটা চলবে কিভাবে? তখন বলা হলো আমরা এমন একটি রাষ্ট্র তৈরি করতে চাই যাতে 3টা জিনিসের গ্যারান্টি থাকবে। সকল মানুষ সমান হবে, এটার নাম সাম্য। পাকিস্তানিরা যে সাম্য আমাদের দেয় নাই সেটা আমরা বাস্তবায়ন করবো। আর কি? আমরা মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবো, মানুষকে পশুর মতো আচরণ করার জন্য। একজন মানুষ যখন আরেকজন মানুষকে তার কেনা গোলাম বলে, দাসী বলে, আমাদের মৌলভী সাহেবরা ওয়াজের সময় বলে আপনার স্ত্রী ছাড়া কোন মহিলার সাথে আপনার সঙ্গম করা বৈধ? বলে আপনার মালিকানাধীন দাসী। এটা তারা প্রতিষ্ঠা করে। কিন্তু এই দাস প্রথা হলে মানুষের তাকে তারপরে মানুষ করছেন না। যুদ্ধে পরাজিত হয়েছে লোককে দাস করা যায় এমন একটা বিধান আছে, তার মানে হচ্ছে আপনি তাকে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করছেন। একজন মানুষ আরেকজন মানুষকে দাস করতে পারে না, একজন মানুষ আরেকটা জিনিসকে দাস করতে পারে। যেমন আপনি গরু রাখতে পারেন, ঘোড়ার মালিক হতে পারেন, গাড়ির মালিক হতে পারেন, বা আমাদের লোকের মুখোমুখি বলে মানে কি করছেন আপনি, গাড়ি বাড়ি, এবং সংক্ষেপে উচ্চারণের দোষে নারীও বলে ফেলে। অর্থাৎ এইখানে নারীকে মানবিক মর্যাদা দেওয়া হচ্ছে না, আমি তার মালিক হিসেবে দাবি করছি। এইটার থেকে অবসান ঘটানোর দাবি হলো মানবিক মর্যাদা। কোনো মানুষ অন্য কোনো মানুষকে নিজের দাস হিসেবে গ্রহণ করবে না। অতীতে কি হয়েছিল সেটা নিয়ে আমি কোনো কিছু মন্তব্য করছি না, ভবিষ্যতে করা যাবে না। বর্তমান যে ইউরোপীয় সভ্যতা, যাদেরকে আমরা আদর্শ হিসেবে মানি, যেটা আমেরিকায় গিয়ে এখন ইউরোপীয় সভ্যতাকে কায়েম মোকাম করেছে, সেই সভ্যতাও মানুষের দাসত্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, আপনারা জানেন। আমরা সেটার অবসান ঘটাতে চাই, অথবা সেটার অবসান যারা ঘটায় তাদের সাথে আমরা সহমর্মিতা প্রকাশ করতে চাই। এটা হচ্ছে মানবিক মর্যাদার মূল কথা। নাগরিক হিসেবে কেউ দ্বিতীয় শ্রেণীর হবে, কেউ প্রথম শ্রেণীর হবে, এটা হবে না। সাম্য মানে কি? সকলের সমান মর্যাদা পাবে এবং সকলের সমান সুযোগ পাবে। সবচেয়ে বড় কথা হলো 3য় নম্বর যে দাবি ছিল সামাজিক সুবিচার, সামাজিক ন্যায় বিচার, ইংরেজিতে লিখেছে সোশ্যাল জাস্টিস। এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আমি, বিশেষ করে ছাত্রছাত্রীদের বিশেষণটার দিকে চোখ ফেরা।
জাস্টিস কথা আমরা সকলেই জানি। প্লেটোর যে রিপাবলিক বই তার একটা উপশিরোনাম আছে, ওটার নাম হচ্ছে জাস্টিস। দিকানোসুইয়েন এরকম একটা গ্রিক শব্দ আছে, আমরা বাংলা বলি দিক নেই, ন্যায় বিচার। এইটা হচ্ছে রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য। যেখানে ন্যায় বিচার নাই সেখানে রাষ্ট্র হয় না, সেটিকে বলে ডাকাত দলে পরিণত হবে। আমার হাতে একটা বন্দুক আছে তাই আপনাকে বলেন আমার কথা মানতে হবে। যখন একটা দেশ আরেকটা দেশকে জয় করে তখন কি করে, সৈনিকের একটা গ্যারিসন বা ক্যান্টনমেন্টে থাকে, গোটা শহর তাকে মানে কেন, সে আইসা তাকে গুলি করবে এই ভয়ে। ওইটা রাষ্ট্র নয়, ওটা হচ্ছে বন্দিশালা। রাষ্ট্রকে হতে হবে মুক্তির উপরে প্রতিষ্ঠিত, অর্থাৎ রাষ্ট্রের নাগরিকরা স্বেচ্ছায় তার শাসকদের মানবে। এই অবস্থা যদি হয় তাহলে জাস্টিসটা যদি গুরুত্বপূর্ণ হয়, আমি তার সাথে বিশেষণটাকে আরো গুরুত্বপূর্ণ মনে করি। সোশ্যাল জাস্টিস তার মানে সমাজের সকল অংশ, সমাজের একটা ইউনিট কি, পরিবার। সমাজে আমরা নারী আছি, পুরুষ আছি, সমাজে নানা ধর্মের লোক আছে, নানা বর্ণের লোক আছে, নানা গোত্রের লোক আছে, নানা জাতির লোক আছে। এই না হলে রাষ্ট্র হয় না। এই যে আমরা কথা কথা বলি বাঙালি জাতির রাষ্ট্র, বাংলাদেশ সংবিধান লেখার পরে সাথে লিখে দিল আমাদের একটা আদর্শ হবে জাতীয়তাবাদ এবং বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন। এইগুলির মধ্যে ন্যায় বিচারটা ছিল না। তার মানে আমি বলবো 1971-এর 10 এপ্রিলের ঘোষণাপত্রের সাথে 1972-এর 4 নভেম্বরে গৃহীত সংবিধান সাংঘর্ষিক। সংঘর্ষ করছে এই জন্য যে সব মানুষকে সমান মর্যাদা দিতে হলে এইটা মানে অধিবাসীগণ সবাই বাঙালি তো নন। আপনি গায়ের জোরে, সংখ্যাগরিষ্ঠতার জোরে বাংলাদেশের সকল অধিবাসীকে বাঙালি বলতে পারেন কিনা আপনি চিন্তা করে দেখেন। হ্যাঁ, যদি সকল অধিবাসী মনে করে যে আমরা বাঙালি হয়ে যাব তাহলে হয়ে যেতে পারে, সেই স্বাধীনতা তার আছে। বাংলাদেশের মাতৃভাষা কি বলা যায়, অনেক মাতৃভাষা আছে। আমি শুনেছি 45টা মতো ছোট ছোট মানে জাতি আছেন, মানে সংখ্যায় ছোট অর্থে বলছি, বাঙালিরাও আছেন। কিন্তু বাংলাদেশের সব ক্ষেত্রেই রাষ্ট্রভাষা ইংরেজি চলে, এটা অলিখিত। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলির নাম দেখলেই বোঝা যায়। অর্থাৎ আমার এই যে আপনার এখানে জরুরি বাহির কথাটা ছাড়া এখানে বাংলা কথা বেশি দেখবেন না সব জায়গাতেই। কারণ হচ্ছে কি, বাংলা এখনো ঠিক আন্তর্জাতিক ভাষা হয়নি। আমরা ইংরেজিকে রাখছি বর্তমানে ব্রিটিশ ভাষা বা আমেরিকান ভাষা হিসেবে নয়, গ্লোবাল ইংলিশ হিসেবে, জাতীয় ভাষা হিসেবে নয়, আন্তর্জাতিক ভাষা হিসেবে। কিন্তু একজন মানুষের তো কমপক্ষে দুইটা মুখ থাকবে, একটা জাতীয় মুখ আর একটা আন্তর্জাতিক মুখ। আমি এটা বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করবো, লম্বা বক্তব্য দেওয়ার মতো আমার সামর্থ্য নাই আজকে। তো বললাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় যে সোশ্যাল জাস্টিসের কথা আমরা বলেছিলাম, সামাজিক নির্বিচারের কথা বলছিলাম, সেখানে সামাজিকটা মানে কি, সমাজের মধ্যে নানা শক্তির অংশগ্রহণে সমাজ তৈরি হয়, তাদের মধ্যে ভারসাম্য বা তাদের যে যা পাবে, যার যা প্রাপ্য তা তাকে দেওয়া, এটার জন্য ন্যায় বিচার হয়। আমি জাস্টিসের দুটো মিনিং আছে, একটা হলো ইকুয়ালিটি আর হচ্ছে ইকুইটি। অর্থাৎ যে একটু নিচু তাকে একটা আপনার মই দিতে হবে সেজন্য উচ্চ হতে পারে, এটা হচ্ছে ইকুইটি। অর্থাৎ প্রত্যেকেই যার যা ভূমিকা সে অভিনয় করবে। একটা উদাহরণ দেই, প্রত্যেক মানুষেরই প্রতিভা আছে লেখাপড়া করার, কিন্তু আমাদের দেশে এখনো কত লোক লেখাপড়া থেকে বঞ্চিত আছে আপনারা জানেন। আমি সংখ্যা দিয়ে আপনাদের বিব্রত করতে চাই না। সরকারি হিসাবে 26 জন লোক নিজের নাম লিখতে পারে না, তাদের টিপসই দিতে হয় এখনো, যাদেরকে নিরক্ষর বলা হয়। আর যারা শিক্ষিত তাদের মধ্যে কয়জনের ডিপ্লোমা বা কোনো একটা প্রথম ডিগ্রি আছে, দেখবেন যে আপনি 20 জন লোক পাবেন না। তাহলে এই যে বিপুল সংখ্যক জনগণ যে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত, আমি তাদেরকে অশিক্ষিত বলছি না, প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত, এইটা দিয়ে কেমন করে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে? 55 বছর দিয়ে কম সময়? তাহলে জিজ্ঞাসা করতে হবে, বাংলাদেশ 1971 সনে যে অঙ্গীকারের ভিত্তিতে দেশের সমগ্র জনগণকে আহ্বান করেছিল, আসো তোমাদের জীবন পণ বাজি রেখে পণ করে এই দেশকে স্বাধীন করার জন্য তোমরা এগিয়ে আসো, তোমার কি লাভ হবে এটা বড় ব্যাপার নয়, তোমার জাতির লাভ হবে। তাহলে এই যে জাতি, আমরা যে সবাই জাতি সমান, আমি যে শুরুতে আপনাদের একটা বলেছিলাম, একটু মনে হচ্ছিল পণ্ডিত স্টাইলে বলছিলাম, অ্যানালিসিস কথাটার মানে হচ্ছে বিশ্লেষণ, বিশ্লেষণ মানে হচ্ছে ডিভিশন। আমরা এখনো বাংলায় বলি না এই জিনিসটা, চুল চেরা বিশ্লেষণ করো। চুলকেও চেরা জানা, চুল তো চিকন জিনিস, তাকেও যদি চেরেন, আমি একটু চুল চেরা বিশ্লেষণই করি, আপনাদের কার বিরক্তি উৎপাদিত হতে পারে। এই যে আমরা জাতি বলি, আমার এদের সব মানুষের, ছোটদের বড়দের, গরিবের নিঃস্বের ফকিরের, আমার এদের সব মানুষের একটা গান শুনতাম, আজকাল শোনা যায় না, এটা টেলিভিশনে শুনতাম আমাদের ছাত্র জীবনে। কি মানে কথাটা যদি কত ভালো হতো, কিন্তু এই কথাটা কি সত্য? আমার এদের সব মানুষের মানে সব মানুষ প্রাণ দেওয়ার জন্য সব মানুষকে দরকার, কিন্তু ভোগ করার জন্য তো সব মানুষের দরকার নেই।